25শে ডিসেম্বর 2025 ইরানের আকাশে তখনও যুদ্ধের কালো মেঘ কাটেনি। মাত্র কয়েক মাস আগেই অর্থাৎ 2025 সালের জুন মাসে ইসরায়েলের সাথে ইরানের 12 দিনের এক বিধ্বংসী যুদ্ধ হয়ে গেছে। সেই যুদ্ধের প্রথম দিনেই ইরান এক বিরাট ধাক্কা খায়। ইসরায়েলের একটি সুনির্দিষ্ট বিমান হামলায় নিহত হন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বা IRGC এর শীর্ষ কমান্ডার ইন চিফ হোসেন সালামি। তার জায়গায় তড়িঘড়ি আনা হয় মোহাম্মদ পাকপুরকে। যুদ্ধ থামলেও শান্তি ছিল অত্যন্ত ভঙ্গুর। ইরান জানত সামনে আরও বড় ঝড় আসছে, আর সেই আসন্ন ঝড়ের জন্য IRGCকে প্রস্তুত করতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি পর্দার আড়াল থেকে টেনে আনেন এক অভিজ্ঞ মানুষকে। তিনি আর কেউ নন, আহমদ ওয়াহিদি। খামেনি তার ডিক্রি বা সরকারি আদেশ পরিষ্কার লিখে দেন যে ওয়াহিদিকে IRGC এর ডেপুটি কমান্ডার করার উদ্দেশ্য হল বাহিনীর অপারেশনাল প্রস্তুতি বৃদ্ধি করা এবং এর আধ্যাত্মিক ও বস্তুগত চাহিদা পূরণ করা। মানে তিনি যুদ্ধের মধ্যেও ধর্মীয় দিকটা ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু কেউ ভাবেনি যে ডেপুটি হিসাবে আসা এই মানুষটিকেই খুব দ্রুত পুরো বাহিনীর, এমনকি পুরো দেশের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিতে হবে। আজকের ভিডিওতে আলোচনা করব মোহাম্মদ ওয়াহিদিকে নিয়ে, যিনি ছিলেন ইরানের এই যুদ্ধের ছায়া মানব, যার জন্য ইরান এতটা অর্গানাইজডভাবে যুদ্ধ করে যেতে পেরেছে। কিন্তু তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি একদম এন্ড অবধি দেখুন। 2026 সালের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে এক নতুন সর্বাত্মক যুদ্ধ শুরু করে। এই যুদ্ধের প্রথম ধাক্কাতেই ইরানের পুরো শীর্ষ নেতৃত্ব স্তব্ধ হয়ে যায়। মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত হন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং IRGC এর নতুন চিফ মোহাম্মদ পাকপুর সহ দেশের প্রথম সারির বহু কর্মকর্তা। এই চরম সংকটের মুহূর্তে মাত্র কয়েকদিনের মধ্যে আহমদ ওয়াহিদিকে IRGC এর সর্বোচ্চ পদ অর্থাৎ কমান্ডার ইন চিফ হিসেবে নিয়োগ করা হয়। দায়িত্ব নেওয়ার পরপরই ওয়াহিদি যেন কর্পূরের মতো হাওয়া হয়ে গেলেন। তিনি জনসমক্ষে আসা পুরোপুরি বন্ধ করে দিলেন, কিন্তু আড়াল থেকে, ছায়ার মধ্যে থেকে তিনি পরিচালনা করতে লাগলেন ইরানের সমস্ত সামরিক শক্তির পাল্টা আঘাত। একদিকে আলী খামেনির মৃত্যু এবং তারপর তার উত্তরসূরি মোজতাবা খামেনিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একবারও জনসমক্ষে আসেননি। ফলে স্বাভাবিকভাবেই দেশের এই চরম সংকটে শত্রুর মোকাবিলা করা IRGC হয়ে ওঠে ইরানের সবচেয়ে শক্তিশালী এবং প্রধান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আর সেই প্রতিষ্ঠানের মগজ হিসাবেই আহমদ ওয়াহিদি নিজেকে আবিষ্কার করেন ইসলামিক প্রজাতন্ত্রের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে বিপজ্জনক ও অনাকাঙ্ক্ষিত এক আসনে। কিন্তু এই আহমেদ ওয়াহিদি আসলে কে, তার শিকড় খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে 1958 সালের 27শে জুন ইরানের সিরাজ শহরে। সেখানে শাহের অস্থির রাজত্বকালের মধ্যে জন্ম নেন ওয়াহিদি, যার প্রথমে নাম ছিল ওয়াহিদ শাহ চেরাগি। 1979 সালে যখন আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরানি বিপ্লব সফল হলো এবং রাজতন্ত্রের পতন ঘটল, তখন তরুণ ওয়াহিদ ক্ষমতা দখলের পরপরই যোগ দিলেন নতুন গঠিত বাহিনী সেপাই পাঁচ দারান বা IRGCতে। এই বাহিনীতে আসার পরই তিনি নিজের নাম বদলে রাখেন আহমদ ওয়াহিদি। এখন প্রশ্ন উঠতেই পারে, ইরানের তো নিজস্ব নিয়মিত সেনাবাহিনী ছিলই, তাহলে নতুন এই IRGC তৈরি করার কেন প্রয়োজন হলো? আসলে বিপ্লবীদের মনে একটা বড় ভয় ছিল। ইরানের নিয়মিত সেনাবাহিনী দীর্ঘদিন ধরে রাজকীয় শাহের অনুগত ছিল। বিপ্লবীরা পুরোপুরি তাদের বিশ্বাস করে উঠতে পারছিল না। তাছাড়া তারা চেয়েছিলেন এমন একটি সমান্তরাল সামরিক বাহিনী যা সম্পূর্ণভাবে দেশের ধর্মীয় নেতৃত্বের প্রতি অন্ধভাবে অনুগত থাকবে। সুপ্রিম লিডার খামেনি এই বাহিনীকে বলতেন ইসলামের সৈনিক। বাহিনী গঠনের পর তিনি তাদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা যেখানেই থাকো নিজের ভিতরের আত্মা এবং চারপাশের সকল শয়তান থেকে নিজেদের রক্ষা করো। আহমেদ ওয়াহিদি ছিলেন সেই শুরুর দিনগুলোর অন্যতম প্রতিষ্ঠাতা গার্ড। 1980 থেকে 88 সাল পর্যন্ত চলেছিল দীর্ঘ ইরাক-ইরান যুদ্ধ। IRGC এর চেহারা চিরতরে বদলে যায় ঠিক এই সময়টাই। সাধারণ একটা মিলিশিয়া গ্রুপ থেকে এটি পরিণত হয় এক শক্তিশালী আধুনিক যুদ্ধবাহিনীতে। এই যুদ্ধের সময় তরুণ ওয়াহিদির বুদ্ধিমত্তা নজরে আসে। তাকে IRGC গোয়েন্দা ইউনিটের অভ্যন্তরীণ নিরাপত্তার ডেপুটি চিফ করা হয়। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এর তথ্য অনুযায়ী 1983 সালে মাত্র 25 বছর বয়সে ওয়াহিদি পুরো গোয়েন্দা বিভাগের প্রধান হয়ে যান এবং 1988 সালে যুদ্ধ শেষ হওয়ার পর্যন্ত এই পদে সফলভাবে দায়িত্ব পালন করেন। এই যুদ্ধ চলাকালীন ইরান তার ভবিষ্যতের একটি বড় চাল চেলেছিল, যাকে আমরা বলি অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা ইরানের প্রতিরোধ অক্ষ। 1982 সালে এই IRGC লেবাননে গিয়ে গড়ে তোলে ইসলামিক রেজিস্ট্যান্স, যা আজকের দিনের শক্তিশালী হিজবুল্লাহ। IRGC এর ডিপার্টমেন্ট 900 এবং স্পেশাল এক্সটার্নাল অপারেশন ডিপার্টমেন্ট মূলত এই বিদেশি মাটিতে
গোপন অপারেশনগুলি দেখত। যুদ্ধ শেষ হওয়ার পর ইরান সরকার এই দুটি বিদেশি শাখাকে এক করে তৈরি করে আইআরজিসি। এর অফিসিয়াল বহির্বিশ্ব শাখা কুদস ফোর্স, আর এই কুদস ফোর্সের কমান্ডার হিসেবে নিয়োগ পান জেনারেল আহমেদ ওয়াহিদি। আজ মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের যে বিশাল প্রক্সি ও প্রতিরোধ নেটওয়ার্ক দেখা যায়, তার শক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন স্বয়ং ওয়াহিদি। পরিবর্তে ওয়াহিদির পর যিনি কুদস ফোর্সের দায়িত্ব নেন, সেই কিংবদন্তি জেনারেল কাসিম সোলেমানি এই নেটওয়ার্ককে আরও বহুদূর বিস্তৃত করেছিলেন, যিনি 2020 সালের জানুয়ারিতে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় মারা যান। আয়াতুল্লাহ খামেনির শিয়া বিপ্লবী আদর্শে গভীরভাবে বিশ্বাসী ওয়াহিদি সবসময় ইরানের কট্টরপন্থী রাজনৈতিক মহলের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তার কর্মজীবন ছিল দীর্ঘ ও বৈচিত্র্যময়। প্রেসিডেন্ট মোহাম্মদ খাতেমির আমলে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের ডেপুটি ছিলেন। 2005 সালে তিনি প্রতিরক্ষা উপমন্ত্রী হন এবং 2009 সালে ওয়াহিদিকে সরাসরি প্রতিরক্ষা মন্ত্রী কিন্তু করা হয়। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে তার মূল ফোকাস ছিল ইরানের নিজস্ব সামরিক প্রযুক্তি ও অস্ত্র ক্ষমতা বাড়ানো। 2010 সালে মার্কিন ট্রেজারি বিভাগ ওয়াহিদির ওপর নিষেধাজ্ঞা জারি করে এবং জানায় যে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং পারমাণবিক কর্মসূচির পিছনে মূল কলকাঠি নাড়ছেন এই ওয়াহিদি। রাজনীতিতে তার প্রভাব এখানেই শেষ নয়। 2021 সালের অগস্টে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করেন। এর মাধ্যমে দেশের ভেতরে এবং বাইরে উভয় নিরাপত্তার চাবিকাঠি চলে যায় আইআরজিসির হাতে। 2022 সালের সেপ্টেম্বরে হিজাব নীতি লঙ্ঘনের অভিযোগে আটক হওয়া তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর যখন পুরো ইরান জুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সেই আন্দোলনকে কঠোরভাবে দমন করেন কিন্তু এই ওয়াহিদি। তবে আন্তর্জাতিক মহলে ওয়াহিদি একজন বিতর্কিত এবং মোস্ট ওয়ান্টেড ব্যক্তি। 1994 সালে আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে অবস্থিত একটি ইহুদি সাংস্কৃতিক কেন্দ্র ছিল, যেখানে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়, যাতে 85 জন লোক, নিরপরাধ মানুষ তারা নিহত হন। আর্জেন্টিনার আদালত এই হামলার জন্য 9 জন ইরানি ও হিজবুল্লাহ কর্মকর্তাকে দায়ী করেন এবং আন্তর্জাতিক পরোয়ানা জারি করে, যার মধ্যে ছিল আহমেদ ওয়াহিদির নাম, এবং তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও কিন্তু সক্রিয় আছে। এছাড়াও সন্ত্রাসবাদ ও পারমাণবিক অস্ত্র বিস্তার ভূমিকার জন্য কানাডা, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নগুলো তার উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। বর্তমানে যে যুদ্ধ চলছে, সেই সর্বাত্মক যুদ্ধে আইআরজিসি ইসরায়েলের বুকে একের পর এক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং পারস্য উপসাগরে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। কিন্তু তাদের সবচেয়ে বড় চালটি ছিল কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী একটি অত্যন্ত সংকীর্ণ ও কৌশলগত জলপথ, যা দিয়ে বিশ্বের মোট উৎপাদিত তেলের 1/5 কিন্তু পরিবাহিত হয়। এটি বন্ধ হওয়া মানে ইন্টারন্যাশনাল বাজারে বা আন্তর্জাতিক তেলের মার্কেটে কিন্তু ধস নামা। আইআরজিসির সামরিক নীতি বা ডকট্রিন কিন্তু প্রথাগত সেনাবাহিনীর মতো নয়। তারা সামনাসামনি সমান শক্তির লড়াইয়ে বিশ্বাসী নয়, বরং তাদের মূল শক্তি অপ্রতিসম যুদ্ধ বা এসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ শত্রুর দুর্বল জায়গায় এমনভাবে আঘাত করা যাতে শত্রুর খরচের অঙ্ক আকাশ ছোঁয়া হয়ে যায়। যুদ্ধকে আঞ্চলিক স্তরে ছড়িয়ে দিতে হরমুজ প্রণালী আটকে এবং উপসাগরের তেল খনিগুলোকে হুমকির মুখে ফেলে আইআরজিসি মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগী আরব রাজতন্ত্রগুলোর ওপর তীব্র অর্থনৈতিক চাপের সৃষ্টি করছে। 2026 সালের 8ই এপ্রিল সামরিক যুদ্ধবিরতি এবং 17ই জুলাইয়ের মার্কিন ইরান সমঝোতা, এইগুলো দেখে মনে হয়েছিল পরিস্থিতি শান্ত হবে, কিন্তু সেই বিরতি স্থায়ী হয়নি। উভয় দেশ এখন আবার সর্বাত্মক যুদ্ধের এক নতুন ও ভয়াবহ অধ্যায়ে প্রবেশ করেছে, যার মূল কেন্দ্রবিন্দু এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। মার্কিন নৌবাহিনী কিন্তু দাবি করছে তারা জলপথটি খোলা রেখেছে, কিন্তু পুরো পারস্য উপসাগরে যুদ্ধক্ষেত্রে পরিণত করে আইআরজিসি এখনও এই রুটের ওপর তাদের শক্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। অনবরত মার্কিন বোমাবর্ষণ যেমন একদিকে চলছে, ইরান তেমন পাল্টা আঘাতও আনছে। এই সব কিছুর মাঝখানেই দাঁড়িয়ে রয়েছেন কিন্তু জেনারেল আহমেদ ওয়াহিদি। এখন তার জীবনের সবচেয়ে বড় ও চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি। তার বহু বিশ্বস্ত এবং শীর্ষ কমান্ডার যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। দেশের সামরিক অবকাঠামোর একটা বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পুরো ইরান এখন অবিরাম বিমান হামলার শিকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্য পরিষ্কার, তেহরানের ওপর এত চাপ সৃষ্টি করা যাতে তারা হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হয় এবং তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেয়। কিন্তু চিরকাল ছায়ার মধ্যে যুদ্ধ করে আসা অপ্রতিসম যুদ্ধের ওস্তাদ আহমেদ ওয়াহিদি বিজয়ের তত্ত্ব একদম আলাদা। তার লক্ষ্য শত্রুকে হারিয়ে বিশ্বজয় করা নয়, তার লক্ষ্য শত্রুকে কোনোভাবেই জিততে না দেওয়া। প্রবল ধ্বংসলীলার মধ্যেও ইরান যেন একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকে এবং তার প্রতিরোধ অক্ষ যেন বেঁচে থাকে। আপাতত এই ধ্বংসের খেলায় সেটাই ওয়াহিদির বিজয়ের বিশেষ সমীকরণ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।